কথা আচ্ছা, বলছি আচ্ছা আসলে। আমার প্রশ্নটা হচ্ছে যে আপনার কাছে কি মনে হয় যে আমরা আসলে দুর্নীতির বিরুদ্ধে যে খবরগুলি সামনে আসতে দেখি এবং অনেকগুলি মানে আমার চোখে পড়েছে অনেকগুলি গণমাধ্যম প্রায় হুবহু ধরনের খবর ছাপিয়েছে। আমার কাছে মনে হয় যে তাদের খবর পাওয়ার উৎসটাও প্রায় একই ধরনের। আপনার কাছে কি মনে হয় যে সরকার আসলে এই খবরগুলি হোক সেটার জন্য এক ধরনের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করছে, পিক অ্যান্ড চুজ করছে কার বিরুদ্ধে নিউজ করা যাবে, যাবে না সেটার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে? অথবা আমি যদি প্রশ্নটা এইভাবেও করি যে সরকার তো জানতো যদি এই পুলিশের শীর্ষ পদে থাকা একজনের বিরুদ্ধে যদি এই পরিমাণ দুর্নীতির খবর ছাপা হয় তাহলে সেটা সরকারের উপরে এসে পড়বে, তাও সরকার এটি যে করতে দিচ্ছে, এটা কি আপনার আপনার কি মনে হয় যে সরকার আসলে এটা কেন করতে দিচ্ছে, এতে সরকারের কি লাভ? আপনার কাছে কি মনে হয় না যে আওয়ামী লীগ সরকারের সময় কেউ দুর্নীতি করলে, যেটা আওয়ামী লীগ দাবি করে যে তাদের সময় যদি কেউ দুর্নীতি করে তারা কেউ পার পায় না, তাদেরকে শাস্তির সম্মুখীন হতেই হয়, এই আওয়ামী লীগের যে ন্যারেটিভটা সেটা আসলে কিছুটা হলেও সত্য, যে কারণ আমরা দেখতে পাচ্ছি যে আসলে দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে? আপনার মন্তব্য একটু আমরা শুনতে চাই। ধন্যবাদ খালেদ, ধন্যবাদ। আমি প্রথমে দিলীপ ভাইয়ের একটা কথা নিয়ে আসি, যেখানে ইসলামিক রাষ্ট্রের কথা দিলীপ ভাই একটু কথা বলল। আমি একটু কারেক্ট করি না, ইসলামিক রাষ্ট্র কোনোভাবেও না জামাত ইসলামী বা বাংলা ভাই রিপ্রেজেন্ট করে না। সো বাংলা ভাই কি কর্মকাণ্ড করেছে বা জামাত ইসলামী কি করেছে সেটা দিয়ে বা হেফাজতকে, সেটা দিয়ে আপনি ইসলামিক রাষ্ট্রকে কোনোভাবে আন্ডারমাইন করতে পারেন না, বিকজ দে আর নট দ্য অ্যাম্বাসেডার্স অফ ইসলামিক রাষ্ট্র। ইসলামিক রাষ্ট্র এবং ভালো ইসলামিক নেতা পাওয়ার মতো আমার ব্যক্তিগত ধারণা যে এত ভালো কপাল মনে হয় আমাদের নাই। হ্যাঁ, বিকজ এটা আল্লাহর নিয়ম। এরকম নেতৃত্ব আসা অনেক বড় ব্যাপার। পৃথিবীতে কোন দেশে আছে আমি জানি না, কিন্তু কোনোভাবেও বাংলা ভাই এবং এদের এদের বা হোলি আর্টিসানে যারা ঘটনা ঘটিয়েছে তারা ইসলামকে রিপ্রেজেন্টও করে না, জামাত ইসলামীও করে না, এবং ইসলামিক রাষ্ট্র চালানোর মতো তাদের সেই যোগ্যতা আছে কিনা সেটা আমি জানি না। তো সুতরাং এটা একটু ক্লিয়ার করে দেওয়া উচিত যে ইসলামিক রাষ্ট্র মানে একটা বে ফেইলিয়ার স্টেট। বে ইট বে ইজ নাউজুবিল্লাহ, বেরসে ইট ইজ পার্থ, ইট ইজ বেরসে ইট পার্থ ইজ আমাকে, ইম্পসিবল। বেরসে পার্থ আমাকে হুম, একটু ক্ষমা করবেন। আমি একটু স্টুডিওকে বলেন। বলতেছি যে আমাদের প্রযোজক ফয়সাল এই একটু সাউন্ড আমি একটু বেশি শুনতে পাচ্ছি, একটু কমিয়ে দেওয়া সম্ভব কিনা? জি পার্থ আপনি কন্টিনিউ করবেন প্লিজ। আচ্ছা, এটা গেল এই ব্যাপারে কথা। দ্বিতীয় ব্যাপারের কথা যে আমি অত্যন্ত ইমপ্রেসড যে দাদা এত সুন্দর করে এই সরকার এগুলি করেছে এবং পলিটিক্যালি হি ইজ কারেক্ট যেটা বলেছে যে ইস্যু ভিত্তিক জোটা, বিকজ আমিও একটা বড় জোটে ছিলাম এবং ওনাদের অপশনটাও এখানে জোট থেকে বেরিয়ে এরকম সম্ভব না। কামিং ব্যাক টু ইওর পয়েন্ট খালেদ, আপনি যেই কথাটা খুব সুন্দর করে বলেছেন যে সরকার দুর্নীতি পিক এন্ড চুজ করছে কিনা, আপনি দেখবেন কি এই ব্যাপার দুর্নীতির ব্যাপারে যে দেখুন, আমি ২০০৮ সালে আমার মনে আছে প্রথম বেসিক ব্যাংকের বাচ্চুর কথা বলি, আমি আজিজ খানদের কথা বলি, অনেকের কথা বলি। সরকারি যে বেনজিরের যে ব্যাপারটা আসছে, আমাদের আইজিপি বেনজির এত টাকার মালিক, এটা কিন্তু হঠাৎ করে হয়নি বা আহ, আপনি এমন না যে একটা সাপের পুকুর থেকে একটা সাপ বের করে বললেন আল্লাহ এখানে তো সাপ পাওয়া গিয়েছে। এটা 10 বছর ধরে আমরা জানতাম, আমরা দেখতাম, পুলিশের পারসেপশন ছিল যে ওনার এক্সট্রা ভ্যাগানজা লাইফস্টাইল। বেনজিরের এই ঘটনাটা আমার কাছে একদম মনে হয়েছিল গত নির্বাচনের পরে যেমন ক্যাসিনো কেলেঙ্কারি হয়েছিল, যেখানে ওমর ফারুক চৌধুরী থেকে আরম্ভ করে সম্রাট থেকে আরম্ভ করে যেগুলি করা হয়েছিল, সেরকম কোনো কিছু একটা দেখেন। আপনি আপনার সিনহা সাহেব, তারপর ক্যাসিনো কেলেঙ্কারি, তারপর এই বেনজির, এগুলি আমার কাছে না পলিটিক্স এর চেয়েও বেশি মনে হয়েছে যে এখানে কোথাও একটা সরকার বিব্রত বোধ করেছে বেনজির সাহেবদের কোনো পার্সোনাল কর্মকাণ্ডে। এরকম কোনো একটা কাজ বেনজির সাহেব করেছে যেখানে সরকার ওইটা চিন্তা করেছে যে আমি এটা ব্যালেন্স করি ও বেনজিরকে শিক্ষা দেওয়া দরকার। কিন্তু আপনি আবার দেখবেন যে বেনজিরকে কিন্তু অ্যারেস্ট করা হয়নি। কেন করা হয়নি অ্যারেস্ট? এই কারণে করা হয়নি যে বেনজির আইজি ছিল, বেনজিরের অধীনে এত আন্দোলন থামানো হয়েছে, বেনজিরের হাতে হ্যান্ডকাফ দিয়ে যদি আবার আপনি ভিতরে জেলখানায় দেয়া হয় সেটা ইন্টারন্যাশনাল নিউজ হবে এবং সেখানে পুলিশের মধ্যে কিন্তু একটা রিপার্কেশন হবে। কিন্তু এটা কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না যে বেনজির কিন্তু দুইটা আন্দোলন এবং দুইটা নির্বাচন, ওনার যে ভূমিকা ছিল সেটা কিন্তু সম্পূর্ণরূপে পুলিশ কিভাবে মারমুখী ছিল এবং এই সরকারকে ক্ষমতা আনা যায়। সো বেনজির র্যাবে থাকা অবস্থায় যদি ৩০০ মার্ডার হয়ে থাকে বা এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়ে থাকে, এর মধ্যে ২০০ হয়েছে তো সরকারকে ক্ষমতায় রাখার জন্য। এবং যখন আপনি এই ধরনের অনৈতিক কাজ বা অনৈতিক কাজে এগুলি করবেন বা রাখবেন বা সুযোগ নেবেন, তখন তাদেরকে দুর্নীতি করার সুযোগ দিতে হবে। এই সরকারের রাষ্ট্রীয়ভাবে মদত দুর্নীতি করার সুযোগ দেয়াটা এটা খুবই স্বাভাবিক যে পুলিশ দিয়ে যখন আপনি এই কাজ করাবেন, হুম ভোট হুম। ডাকাতি করাবেন বা অন্য কিছু করাবেন, আমলাদেরকে দিয়ে যখন অন্য কাউকে বড়লোক বানানোর চেষ্টা করবেন, সেগুলো হবে। বাট আমার একটা প্রশ্ন, সেটা যেহেতু দিলীপ ভাই বা দাদা ৬৪ সাল থেকে আজকে বাংলাদেশের রাজনীতি, আমি আসলে জানতে চাই
যে 64 যে রাজনীতিবিদরা কিছু টাকা পয়সা কামাই করে, অনেক করে বিকজ তাদের অনেক আনসিন খরচও থাকে। আবার হুম, ব্যক্তিগতভাবে তারা অনেকে একটু ল্যাভিশ লাইফ লিড করে, ঠিক আছে। না, আমি একটা জিনিস জানতে চাই, আমি মানে রাজনীতি থেকে যে এস আলমকে ৩০-৪০ হাজার কোটি টাকা মালিক করে দিয়ে আজিজ খানকে সিঙ্গাপুরে বিলিয়নিয়ার বানিয়ে দিয়ে বা বড় বড় এই যে দরবেশবান যা বলেন এদের আত্মীয় স্বজনরা ওমানে ২০০ কোটি টাকা খরচ করে ম্যারেজ অ্যানিভার্সারি করছে, এই করছে, মইউদ্দিন খান আলমগীর এই ব্যাংকে ফেললো, তো ২০০ কোটি টাকা ক্রেডিট কার্ড নিল। এগুলি করে আওয়ামী লীগের লাভ কি? সরকারের লাভ কি? সরকার তো টাকার কোনো অভাব নাই। এই ৩০, ৪০, ৫০ হাজার কোটি টাকা যেটা দেখি আমরা, এই যে দেখলাম ৩.৫ কোটি টাকা এস আলম ভ্যাট দেয় নাই। আবার ২,০০০ কোটি টাকা সুদ মওকুফ হইছে নজরুল সাহেব এস আলমের মিলার। এস আলমের অনেক বেশি। তো এস আলম তো টাকার অভাব নাই। আবার ১০,০০০ কোটি টাকা দেখলাম হুম, ইসলামী ব্যাংকের নথি চেয়েছে। নাবিল গ্রুপ নামে কোন টাকা খেয়ে বলছে। হুম, এগুলোই তো কিছুই না। এর আগে কোন একটা মন্ত্রী দেখলাম ২৬০ টা বাড়ি হুম, লন্ডনে, এবং সেটা আপনার ব্লুমবার্গে আসছে। যদিও মন্ত্রী সাহেব বলার চেষ্টা করেছেন যে এটা আমার আত্মীয়-স্বজনের। বাট আপনি গেলে দেখবেন যে এগুলি সব কোম্পানির। কোম্পানির কোনো আত্মীয় নাই। এগুলি সব ২০০০ সাল থেকে কোম্পানি করা। আর হুম, আমার প্রশ্নটা এইটা যে দাদা আমার এই যে এস আলমের এত টাকা বা আজিজ খানের এত টাকা বা দরবেশ সাহেব বলেন বা এদের বলেন এত টাকা দিয়ে, এই টাকা যদি আওয়ামী লীগ ৩০০ আসনে ১০,০০০ কর্মীরা ১,০০,০০০ টাকা করে দিত, তাও তো ঘরের টাকা ঘরে থাকতো। এই আ টাকা থাকার পরে এই আচ্ছা, চায়না থেকে আমরা এত অল্প টাকা পাই। এই টাকা না আমি চা এটা বুঝি না যে এটার বেরসে পার্থ রিজনটা কি? কেন? বেরসে পার্থ শেষ করি একটা তোমাদের। জি। না, হ্যাঁ, না বলেন না প্লিজ। আমি বলেন, ভাবছিলাম যে আপনি বলেন। জিজ্ঞেস আপনি করেন। যেহেতু প্রশ্নটা করছিলেন, সেই প্রশ্নটার জবাব আমরা জনাব দিলীপ বড়ুয়া থেকে এক লাইনে শুনবো কিনা? যে আসলে মাত্রই না, কিছু না, আমি লোকের আরো কিছু জি, আছে যে জি, আমি জি, আরো কিছু জিজ্ঞেস জি আপনি করতে শেষ চাই। করেন। যেমন জি। বেসিক ব্যাংকের বাচ্চু সাহেবকে আমি জেল খাটাতেই পারলাম না। আমি নিজে জেল কেটে ফেললাম। হ্যাঁ, উনি যে ৫,০০০ কোটি টাকা উনার এই দুদক ডাকে উনার সঙ্গে উনাকে ৫,০০০ কোটি টাকার করাপশন করতে দিয়ে সরকারের কি লাভ? সরকার তো ক্ষমতায় আছে। সরকারের জন্য তো টাকা কোনো ইস্যু না। তা আমি বুঝি না এই ইন্ডিভিজুয়াল এদেরকে দিয়ে পয়সা কামিয়ে দিয়ে, যে আপনি বললেন যে সরকার এখানে ভাগযোগ করে, এখানে আমার মনে হয় সরকার এখান থেকে ভাগ করতে হবে কেন? বাংলাদেশে প্রধানমন্ত্রী বলেন বা ক্যাবিনেট বলেন পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল। এনারা যা ইচ্ছা তাই করতে পারেন। কেউ উনাদেরকে জিজ্ঞেস করবেন না। তো কে কোথা থেকে কোথায় টাকা কামাই করবে না করবে, কিন্তু এই যে ইন্ডিভিজুয়াল লোকগুলিকে এত টাকার মালিক করে, তাহলে আপনি বলেন বেনজিরের এগেইনস্ট এ আপনি যেই ১৫০০ কোটি টাকার কথা বলছেন, পত্রিকা খুলেই যখন দেখেন একজন ব্যবসায়ী ১০,০০০ কোটি টাকা ব্যাংক লুট করেছে, তাহলে আপনি কিভাবে সরকারকে আমি ক্রেডিট দেব? তাহলে আমার বুঝতে হয় যে নিশ্চয়ই এই বেনজির এমন কোথাও ব্লাবার মাউথ হয়ে এমন কোথাও এমন কোনো কথা বলেছে, এমন কিছু বলেছে যার কারণে সরকারের উচ্চ পর্যায়ে ব্যক্তিগত রাগ হয়ে এই কাজ করছে। আবার আপনি আজিজ সাহেবকে তো ধরছেন না যেখানে আমেরিকা বলছে। আবার আপনি অন্য কাউকে দিচ্ছেন না। সো আই এম ভেরি কনফিউজড যে আমাকে যদি দাদা ক্লিয়ার করেন, আপনি এত বড় পলিটিশিয়ান, আমাদের জন্মের আগে হুম, ৬৪ সাল থেকে রাজনীতি করেন। সো আমি আসলেই বুঝি না যে এইটা প্লাস আরেকটা কথা বলি খালেদ, যে এই যে বেনজিরের এই ঘটনার পরে পুলিশের মধ্যেও তো একটা রিঅ্যাকশন হবে যে ভাই আমরা কয় টাকার নিলাম, আমরা কয় টাকার করলাম। এখানে হাজার, হাজার কোটি টাকা নিয়েছে। আমরা তো ক্ষমতায় রাখি। কারণ এই সরকারকে তো ক্ষমতায় রাখছে পুলিশ আর ইন্ডিয়া। ওকে, এছাড়া তো ওকে আর কেউ আর আওয়ামী লীগের কর্মী। আমার কাছে মনে হয় বেরিসে পার্থ এটা পুরোপুরি পরিষ্কার। আমরা অন্য প্রশ্নে এবং প্রসঙ্গে কারণ সামিট গ্রুপের বিভিন্ন কার্যক্রমে রাষ্ট্রীয় কার্যক্রমে অন্তর্ভুক্তি হওয়াটা শুরু কিন্তু ২০০৯-১০ থেকে ব্যাপকভাবে। তারও আগে ছিল কিন্তু তারপরে এটা ব্যাপকভাবে তারা সম্পৃক্ত হয়েছে। খালেদ আমি একটু মাঝখানে কথা বলি, যদি দাদা জি, একটু পারমিশন জি, দেয় আমি একটু জি, কথা বলি। জি, বলেন। জি, বেরিসে পার্থকে একটু শুনি। জি, না, পার্থ। আসলে ব্যাপার কি, আমি দাদাকে আমি এড করি যে দাদা জানতেন না। আসলে দাদা জানবেন না। বিকজ এরা ডিফারেন্ট লিগে কাজ করে। এরা হুম, অনেক উপরের লেভেলে কাজ করে। হুম, এনাদের যে ধরা-ছোঁয়ার জায়গা, এনাদের ব্যুরোক্রেসিতে যে হাত, এনাদের বলি দাদা জানবেন না, নিচের দিকে অনেকে জানবেন না। এই কারণেই ওয়ান অফ দ্য মেজর রিজন আপনি দেখবেন যে দাদা বলল ৮০% এমপি করাপ্টেড। কেন করাপ্টেড? বিকজ করাপ্টেড হলে ইউ ডোন্ট আস্ক কোয়েশ্চেনস। হুম, আপনার অপিনিয়ন থাকে না। হুম। আপনার আপনি আপনি দেখেন এমপিরা কারা? এই যে ইয়াবা বদি, বিচ্ছু না শামসু, কিন্তু কিন্তু মমতাজ, এই কিন্তু কিন্তু ক্রিকেট কিন্তু প্লেয়ারদের নিয়ে কিন্তু আসতেছেন। বেরিসে আমি পার্থ আমি বলি না, এই না কিন্তু বেরিসে পার্থ আপনার কাছে কি মনে হয় না যে এই যে করাপ্টেড পলিটিশিয়ানস দের মেইন পলিটিক্সে ইন্ট্রোডিউস করা এইটা মোটামুটিভাবে বেগম খালেদা জিয়া ৯১ সালে যাদেরকে মনোনয়ন দিলেন তাদের মাধ্যমে এটা অনেকটা প্রকাশ হলো যে তারাই আসলে আসবে এখন? আপনি যদি ৯১ সালের না, বেগম না, খালেদা জিয়ার আপনি নমিনেশন দেখেন। আপনি ৯১ সাল থেকে বলেন কেন? আপনি ৮০ সাল থেকে যান না। এটা তো স্টার্ট ৮০ সাল হুম, থেকে হয়েছে। এবং হুম, কিন্তু হয়েছে কি সেই সময়? সেই সময় ইনস্টিটিউশন গুলি করাপ্টেড হয় নাই। হুম, সেই হুম। সময় যে কাজগুলি হয়েছে, আপনি কি শুনতে পাচ্ছেন খালেদ আমার কথা? না, পরিষ্কার। আপনি বলে যান। হ্যাঁ, পরিষ্কার শুনতে আমার পাচ্ছি। কথাটা হলো ইনস্টিটিউশন গুলি আজকে আপনি দেখেন। আজকে চিফ জাস্টিস, এক্স চিফ জাস্টিস আপনার দেশ থেকে ভেগে চলে যাচ্ছে। আজকে পুলিশের বেনজির সাহেব আইজি হুম, করাপ্টেড বাংলাদেশে।
এক্স আর্মি চিফ করাপ্টেড। দেখেন ইনস্টিটিউশন গুলি ভেঙে যাচ্ছে। আপনার মন্ত্রী খালেদ, আপনি অবাক হবেন, আপনার যেই ছেলেটা আমার কাছে আজকে এসেছে এই নিয়ে, সে একজন সাংবাদিক। আমি নিচে জিজ্ঞেস করছিলাম যে অর্থমন্ত্রীর নাম কি, বলতে পারে নাই। হুম, আজকে বাংলাদেশে অর্থমন্ত্রীর নাম মানুষ বলতে পারে না। আমি জানি না দাদা যাচ্ছিলেন নাকি। প্ল্যানিং মিনিস্টারের নাম মানুষ বলতে পারে না। পানি মন্ত্রীর নাম মানুষ বলতে পারে না। দিস পিপল আর আনইম্পর্টেন্ট, এমপিস আর আনইম্পর্টেন্ট। কেন? বিকজ আপনি যখন সবাই আনইম্পর্টেন্ট হবেন, আপনি অনেক কাজই করতে পারবেন, আপনাকে কেউ প্রশ্ন করবে না। আজকে সিনিয়র পলিটিশিয়ান, আমি যেটা বলতে যাচ্ছিলাম, এত আনইম্পর্টেন্ট লোক এফডিসি থেকে বিকেএসপি থেকে ধরে ধরে আপনি এমপি বানাচ্ছেন। তো হুম। এরা তো প্রশ্ন করে না, বিকজ এরা ওভারওয়েলম যে আমার কি যোগ্যতা, আমি এমপি হয়ে গিয়েছি, সো আমি 2 লাখ টাকা বেতন পেয়ে একটা গাড়ি চালাই, আমি ঘুরে বেড়াই। তো সুতরাং এইটাকে জেনে শুনে এরকম করাপ্টেড করা হচ্ছে বা ইনস্টিটিউশন গুলিকে করাপ্টেড করা হচ্ছে, যাতে করে আপনি স্মুথলি এই কাজগুলি করতে পারেন। কিন্তু আমার প্রশ্নটা এক জায়গাতেই, যে এটা বাংলাদেশ আজকে যদি সরকার মনে করত যে না আমি এটার বিচার করব, সরকার ইকোনমিক ট্রিজন আইন পাশ করত, যে যাদের কর্মকাণ্ডের জন্য বিদেশের হুম। মাটিতে আমাদের অর্থনৈতিক ভাবমূর্তি নষ্ট হয়, না আমার মনে হয় যে আপনি তাদের বিরুদ্ধে আমার মনে হয় যে আপনি অর্থনৈতিক রাজাকার হিসেবে আমরা করি। আমার মনে হয় যে আজকে আপনি আমি শেষ করি একটু। জি, জি। আজকে ব্লুমবার্গ পত্রিকায় আসে যে বাংলাদেশের মন্ত্রী 260টা বাড়ি। হুম, আজকে বিদেশে আসতেছে এসালোম সেন্ট্রিয়াম কিনে নিয়েছে হুম, মালয়েশিয়াতে হোটেল। হুম, তো এদের রাষ্ট্রের বাইরে অসুবিধা হচ্ছে না? তো আমি হুম, সেটাই বলার চেষ্টা করছি যে আমরা যেটা দেখি যে ভাই দাদা যেটা বলে যে কেন এদেরকে বানানো হয়, কেন হুম, ব্যুরোক্রেসি করাপ্টেড হচ্ছে, কেন আমলারা করাপ্টেড হচ্ছে, কেন পুলিশ, সো দ্যাট আপনি তাদেরকে দিয়ে অনেক কাজ করাতে পারেন এবং হুম। আপনি প্রশ্ন জিজ্ঞেস করেন না। এই কারণে সরকারকে প্রশ্ন কেউ জিজ্ঞেস না, করলে না সরকার কিন্তু রাগ হয়ে কিন্তু যায়। কিন্তু কিন্তু সিম্পল। ব্যারিস্টার আপনার সকল কথার সাথে আমি একমত। কিন্তু আপনি যে বারবার এমফাসিস করছেন আজকের উপর, এবং আপনি সেনাপ্রধানের কথা বলছিলেন যে সেনাপ্রধান দুর্নীতিগ্রস্ত হয়েছেন, ইনস্টিটিউশন ধ্বংস হয়ে গেছে। বাংলাদেশের না, সেনাপ্রধানদের এটা আমরা একই আমি সাথে বলি নাই। না, না, আমি বলি এটা না, 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 আমেরিকা না, আপনি বলেছে। খেয়াল আমি করেন বলি না। বাংলাদেশে একজন হ্যাঁ। সেনাপ্রধান পদে থাকা অবস্থায় নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করেছিলেন। আরেকজন সেনাপ্রধান ক্ষমতা দখল করেছিলেন। বাংলাদেশের একজন সেনাপ্রধান সাবেক প্রেসিডেন্ট, তাকে দুর্নীতির দায়ে জেল খাটতে হয়েছিল। আপনি বলছেন যে বিকেএসপি থেকে ধরে নিয়ে এসে, এফডিসি থেকে ধরে নিয়ে এসে আসলে এমপি মন্ত্রী হ্যাঁ, বানানো হয়েছে। আপনি এরশাদ সাহেবের মন্ত্রিসভা হ্যাঁ। এবং এরশাদ সাহেবের যে সংসদ যারা সদস্য ছিলেন তাদের তালিকার দিকেও দেখতে পারেন, জিয়াউর রহমানের সাহেবের কাছে দেখতে পারেন, খালেদা জিয়ার কাছেও দেখতে পারেন, আপনি সিমিলার জিনিস পাবেন বলে আমার বিশ্বাস আর কি। উম আপনি আপনি না, 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 না সাবেক খালেদ, এখানে আমি একটা জিনিস কারেক্ট করি। খালেদ, আমি জি, আপনার সাথে একদমই পুরো না। আমি আপনাকে জি, কারেক্ট করি। ওই সময় মন্ত্রীরা ইচ্ছা করে অনেক কিছু করতে পারত না, বিকজ দ্য ব্যুরোক্রেসি ওয়াজ স্ট্রং। হুম, হুম, ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট। আপনার হুম, ব্যুরোক্রেসি যখন স্ট্রং থাকে, তখন সিএসপি অফিসার কোন কারা ছিল? তখন ব্যুরোক্রেসিতে কারা ছিল? না, না, তখন মোকাম্মেল সাহেবদের মতো লোকরা ছিলেন। না, না, তখন না, কারা ছিলেন? তো অনেক না, সময় অনেক মন্ত্রীরা অনেক কিছুই সেই সময় করতে পারে নাই। বিকজ বে- এটা তো একটা ব্যালেন্সের জায়গা। না, আপনার না, রাইট, ব্যুরোক্রেসি, রাইট, রাইট। জুডিশিয়ারি, আপনি বলেন আজকের জুডিশিয়ারি আর ২০ বছর আগের জুডিশিয়ারি কি এক? না, যেটা দাদা এক না, বললেন। এক না, আজকের কিন্তু জুডিশিয়ারির কিন্তু পার্সোনালিটি, আমি কিন্তু সেটাই বলছি। কিন্তু ব্যারিস্টার পার্থ, আপনি খেয়াল করলে দেখবেন জনাব হুসেন মোহাম্মদ এরশাদ, জনাব জিয়াউর রহমান, জনাব শেখ মুজিবুর রহমান, তাদের সকলের আমলেই যে ব্যুরোক্রেসি ছিল, সেই ব্যুরোক্রেসি সাহায্য করেছে তাদের বিভিন্ন সময় বিভিন্ন সিদ্ধান্ত নিতে, যেটা আসলে দেশের পক্ষে যায় নাই। এই সিএসপি অফিসারদের না, না, আমি তো সিদ্ধান্তের আপনার কারণে, সাথে সিএসপি সিদ্ধান্তের কারণে এই সিএসপি অফিসাররাই কিন্তু জনাব এরশাদকে এরশাদ হতে সাহায্য করেছেন। আমি 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 না, এটা না, নিয়ে আমি আসলে কিন্তু একটা আপনি রিকগনাইজ করে ফেলার পর পাকিস্তানে যে কয়টা বুলেট বাংলাদেশে মারা হয়েছিল, ওটা চায়না লেখা ছিল, মেড ইন চায়না। মানে এ ধরনের সম্পর্ক ছিল সেই সময়। আর ভারতের অবস্থান ছিল আমাদের স্বাধীনতার পক্ষে। কিন্তু তারপর থেকে আনফরচুনেটলি ভারত আমাদের ঠকানো আরম্ভ করে। হ্যাঁ, প্রত্যেকটা জায়গাতেই আমাদের ঠকানো আরম্ভ করে, সবকিছুতেই আমাদের ঠকানো আরম্ভ করে। এবং ভারত আজকে পর্যন্ত আমার কাছে যেটা মনে হয় যে ভারত বাংলাদেশে পার্টিকুলারলি আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য একটা বিশেষ দলের সাথে সম্পর্ক করেছে এবং বাংলাদেশের মানুষের নার্ভও বুঝতে পারে নাই, পালসও বুঝতে পারে নাই এবং বাংলাদেশের মানুষ থেকে দূরে সরে যাচ্ছে। তো সুতরাং আমি আমার জায়গা থেকে বলি, ভারতের কন্ট্রিবিউশন আমাদের প্রতি যেমন ছিল, যে কারণেই হোক, যে ভারত পাকিস্তান ভাঙতে চেয়েছে যা চেয়েছে, বাট সেই সময় ভারত আমাদেরকে সাপোর্টও করেছে। ভারতের ২০,০০০ সোলজার এখানে মারা গিয়েছে। ভারতকে আমরা ওই দিক থেকে ওই রেসপেক্ট দেই নাই। বাট তারপর এরপর থেকে যে ঠকানো আরম্ভ হয়েছে, এটা একটা পারপোচুয়াল ঠকানো আরম্ভ হয়েছে। সবসময় ভারত আমাদেরকে ঠকিয়ে গিয়েছে। বাট আমার প্রশ্ন সেটাই, এটার ওয়ান অফ দ্য মেজর রিজন। আর যখন আমরা উইক থাকি, মহিউদ্দিন আপনি বুঝতে হবে, হুম, তখন কিন্তু আমরা বেশি ঠকি। বিকজ আমাদের ওই হুম, সাপোর্ট লাগে। আজকের সরকার সম্পূর্ণ ভারতের আপনার মানে ব্লেসিং এর একটা সরকার। হুম, সম্পূর্ণরূপে ভারতের ব্লেসিং এর সরকার। ইভেন আমেরিকা যখন এই সরকারের বিরুদ্ধে ছিল, এর মাঝখানে দোতালিটাও ভারত করেছে। সব ধরনের ইন্টারপ্রেটার কাজ হুম, ভারত করেছে। নেগোসিয়েশন ভারত করেছে। সবাই বলতো ভারত আওয়ামী লীগকেই রাখবে। রাজনৈতিকভাবে এটা আমাদের একটা
ব্যর্থতা যে আমরা হয়তো ওইভাবে ইন্টারন্যাশনাল পলিসিতে সবাইকে, বিকজ ওই কথা বলে তো আর আজকের দিনে লাভ নাই যে আমরা সভরেন, আমাদের তো আমরা করবো, উই লিভ ইন হুম, আ গ্লোবাল ভিলেজ, সবাইকে নিয়ে আমাদের থাকতে হবে। এখন আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, চায়নার ইন্টারেস্ট এই দেশে ইকোনমিক, আর ভারতের হুম, এই দেশে ইন্টারেস্ট সিকিউরিটি। বিকজ এমনও দেখা গিয়েছে এখান থেকে তিন দিকে ভারত, ভারত আসলে, ভারত যখন সিকিউরিটি ইস্যু হুম, আসে, ভারত কোনো পলিটিক্যাল নর্ম আর এথিক্স চিন্তা করে না, ভারত ভারতের মতো ডাইরেক্ট চলে যায়। যেমন আপনি দেখেন এই যে চুক্তিটা করলো, আমাদের হুম, মধ্যে থেকে ট্রেন যাবে বা আমাদের মধ্যে থেকে জিনিসপত্র যাবে, আমরা বিপরীতে যাব কি, আমরা আহ, আমরা যাব, আমি এক মন্ত্রী সাহেবকে দেখলাম খুব বলছে বিএনপি ডাহা মিথ্যে কথা বলে, এই বলে, আমরাও তো ভুটানে যাব রেল লাইন দিয়ে, ওদিকে ভুটানে তো রেল লাইনই নেই। না রেললাইন হবে। হ্যাঁ ভুটানে, রেলের বেরিসে হ্যাঁ, ওই পাত্র তাহলে রেললাইন দেখেন হবে। আপনি, তার মানে আপনি ভুটানে রেল লাইন করতে হবে, ভুটান সরকার আবার ভারতের মধ্যে দিয়ে রেল লাইন বানাইতে হবে না, ইট ইজ নট প্র্যাকটিক্যাল। হ্যাঁ, এই জিনিসগুলি প্র্যাকটিক্যাল না, আমি সেটাই বলছি আর কি, বুঝিয়ে দিল একটা কিছু। বাট ভারতের এই ব্যাপারটা 100% আমি ভাইয়ের সাথে, যেমন মোংলা পোর্টের যে জেটিটা চায়নাদের দেওয়ার কথা ছিল, আব আব ভারতের ১ নম্বরে ২ না নম্বর কিন্তু জেটি বেরিসে ছিল। পাত্র এই যে বেরিসে পাত্র বাট এই জায়গার মধ্যে আমি বলেন, একটু ছোট বলেন, করে প্রশ্ন করতে চাই, কারণ আপনার জন্য আমার অরিজিনাল প্রশ্ন একটা আছে। করেন না। সেই প্রশ্নটা হচ্ছে যে এরকম যে ধরেন ভারতের ক্ষেত্রে আপনি খুব সুন্দরভাবে আপনি কয়েন করেছেন যে চীনের ক্ষেত্রে আগ্রহটা হচ্ছে যে মানে বাণিজ্যিক এবং অর্থনৈতিক, ভারতের ক্ষেত্রে আগ্রহটার বড় অংশ হচ্ছে সিকিউরিটি বা নিরাপত্তা সংক্রান্ত। তো আপনি কি মনে করেন না যে বাংলাদেশের আসলে ভারতের নিরাপত্তার জন্য হুমকি হয় সেরকম কোনো কিছু না করাই ভালো, এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর রাজনীতিতেও আসলে ভারতের নিরাপত্তার মধ্যে হুমকি হয় ওই রাজনীতি না করাই আসলে বিধেয়? মানে এটা আপনি মনে করেন না, মানে আওয়ামী হান্ড্রেড লীগকেই কেন? পার্সেন্ট ভারত হবে কেন? আমি আমি আপনাকে একটা সিম্পল কথা বলি ভাই। জি। দেখেন, আমাদের কারোর সাথেই আর শত্রুতামি করার দরকার নাই। হুম, আমি কেন আমার 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 ভূখণ্ডকে অন্য কাউকে ব্যবহার করতে দেবো অন্য জায়গায় কিছু করার জন্য? হুম, আমি কেন সেগুলি করব? এগুলি তো হুম, আমাদের রাজনৈতিক ব্যর্থতা। এগুলি তো আমরা করতে পারি না। এই কারণে ভারত কি করছে? বা আমাদের ব্যুরোক্রেসি ভারতের তুলনায় ডেফিনিটলি অনেক উইক। হুম, এজন্য ভারত এটা অ্যাডভান্টেজ নিচ্ছে। ভারত আমাদেরকে যেকোনো ইকোনমিক কারণে কথা দিয়ে হুম, কথা হুম, রাখছে না। হুম, আমাদের তিস্তা হচ্ছে না, গঙ্গা চুক্তি রিনিউ হবে নাকি আমরা বলতে পারি না। বিকজ আরেকটা বড় ব্যাপার হলো যে ভারত জানে যে আমরা ভেরি উইক। আমরা কেন, মানে এটা সারা বাংলাদেশই জানে। আপনি দেখেন এখন ইন্ডিয়াতে আমাদের নির্বাচনের রেফারেন্স দেয়া হচ্ছে আপনার কেজরিওয়াল থেকে আরম্ভ করে। সো আমরা যে খুব ফার্মলি এস্টাবলিশ না, আমাদের ডেমোক্রেসি যে খুব ফার্মলি এস্টাবলিশ না, আ এই কারণে ভারত ইজ টেকিং অ্যাডভান্টেজ। এবং ওকে। আজকে সরকারের আমেরিকার সাথেও ব্যালেন্সে রাখতে হচ্ছে, চায়নার সাথেও ডেভেলপমেন্টে ব্যালেন্স রাখতে হচ্ছে, আ আপনার ইন্ডিয়ার সাথেও। বাট এই সরকার আপনার কাছে বেশি কেয়ার করে ইন্ডিয়াকে আপনার কাছে মনে হচ্ছে না ন্যাচারালি যে ক্ষমতায় থাকার জন্য। আপনার কাছে মনে হচ্ছে না যে শেখ হাসিনা খুব স্মার্ট প্লে করছেন, একই সাথে রাশিয়ার রূপপুরে পারমাণবিক কেন্দ্র বানাচ্ছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এক ধরনের সম্পর্ক রাখছেন, চীন সফর করছেন, ইন্ডিয়ার সাথে এক ধরনের সম্পর্ক থাকছে, শি ইজ এখন আবার স্পেন যাচ্ছেন, ব্রাজিল যাচ্ছেন, শি ইজ প্লেইং অ্যালং ভেরি স্মার্টলি। Oh yes, she is. She's been there for 15 years. হুম, She is very smart. এটা তো হুম, এখানে তো উনি প্রধানমন্ত্রী ভালো করে জানে ইন্টারন্যাশনাল পলিটিক্স এ প্রেসার পয়েন্টটা কোনখানে হুম, গেলে আমার অ্যাডাপ্টেবিলিটি করতে হবে। প্রবলেমটা হলো আমরা যেটা মনে করি উনি দুর্বল, বা এটা আসলে উনি দুর্বল হয় না, উনি অ্যাডাপ্টেবিলিটি হয়। উনার যখন দরকার উনি চায়নাতে যাচ্ছেন, যখন দরকার ভারতের কাছে যাচ্ছেন, যখন দরকার আমেরিকার সাথে খাতির করছেন, যখন দরকার রাশিয়া আনছেন। এই ব্যালেন্স করে বিকজ জিওপলিটিক্যালি আমরা এমন একটা ইম্পর্টেন্ট জায়গায়, হুম, আমেরিকা হুম। চিন্তা করে বেশি প্রেসার দিলে আবার চায়নার পেটের মধ্যে ঢুকে যাবে, চায়না চিন্তা করলে বেশি প্রেসার দিলে আবার ভারতের পেটে ঢুকে যাবে। সো ওই অ্যাডভান্টেজে আওয়ামী লীগ সরকার তো বলেই দিয়েছে, ওকে, আওয়ামী লীগ ইজ ওকে। ইন্টারেস্টেড আমার মনে হয় উইথ যেটা স্টেইং ইন পাওয়ার। একটা কথা বলি, একটা কথা বলি, রাইট। আজকের দিনের আওয়ামী লীগ কিন্তু কোনো কিছুই চিন্তা করে না, রেপুটেশন বলেন, এই বলেন, সেই বলেন, ইট ডাজন্ট ম্যাটার। আওয়ামী লীগ চিন্তা করে পদ্মা সেতুতে গেলে তুমি আমাকে প্রশংসা করবা, বাজারে গেলে তুমি আমাকে গালি দিবা, বাস আমি এভাবেই থাকবো। এবং আওয়ামী লীগ দুনিয়াকে দেখানোর জন্য, হ্যাঁ ট্রু, আওয়ামী লীগ দেখানোর জন্য একটা, মানে আমরা তো সবসময় বলি ইনস্টিটিউশন যেভাবে ভেঙে ফেলছে, একটা ক্যান্সার পেশেন্টকে আপনার এই আপনার মেট্রো রেলের ফাউন্ডেশন দিচ্ছে আর লিপস্টিক লাগায় দিচ্ছে পদ্মা সেতু, দ্যাটস ইট। সো ওকে। ডেমোক্রেসি নাই, ইনস্টিটিউশন নাই, দ্য আওয়ামী লীগ ওয়ান্টস টু স্টে ইন পাওয়ার। কালকে দরকার হলে চায়নার সাথে করবে, আর চায়নার কোনো কিছুতে এই সরকার ভয় পায়, ভেঙে পড়ছে না। আবার যদি বার্মা থেকে বাংলাদেশে অ্যাটাক হয়, আবার দেখবেন চাইনিজরা একটা কিছু ছেড়ে দিছে, ওকে। আবার ইন্ডিয়াকে ছেড়ে দিছে। সো না ইন্টারেস্টিং। আই থিংক অ্যামেজিং ব্যালেন্স। হ্যাঁ, আমার ইন্টারেস্টিং। এখন এই যে দুর্নীতি থেকে মানে দুর্নীতির পরবর্তী প্রসঙ্গ হিসাবে আমাকে আসলে ওই রাজনীতি মানে জনাব দিলীপ বড়ুয়ার রাজনীতি এবং জনাব আন্দালিব রহমান পার্থর রাজনীতি নিয়ে একটু প্রশ্ন করতে হবে। আমি প্রথমে জনাব দিলীপ ভাই, সেটার মধ্যে হয়তো আপনাকেই অনেকে দেখতে চেয়েছেন, এই খবরটার নিচে আমি আসলে কমেন্ট দেখছিলাম যে আন্দালিব রহমান পার্থ কোথায়?
না, আপনাকে ধন্যবাদ। না আসলে কে কি বলল না বলল আমি ছেড়ে হুম, দিয়েছি বিএনপি, বিএনপি ছেড়ে দিয়েছে এটা এগুলি আসলে ইম্পোর্টেন্ট না। মানুষ তো হুম, অনেক কথাই বলে। আমি বিএনপির সবচেয়ে খারাপ সময় বিএনপির সাথে ছিলাম। যে সময় বিএনপির সময় যারা বেনিফিশিয়ারি তারা ওই আপনার সংস্কারপন্থী ছিল। আমি হুম, বিএনপির সময় ২০০৬, ৭, ৮ থেকে 111 এর পর থেকে ছিলাম। মানুষ জানে এটা যারা জানে বিএনপিকে পার্লামেন্ট থেকে আরম্ভ করে সব জায়গায় আমি কিভাবে ছিলাম। ২০১৮ নির্বাচনের পর আমি জোট থেকে বের হয়ে আসছি বিকজ আ অনেক কিছু ছিল যে অ্যারেঞ্জমেন্ট ঠিক ছিল না বা বিএনপি ব্যালেন্স করতে পারছিল না। আর আমি কোন সময় বিএনপি থেকে বের হয়ে টিপিক্যাল যে পলিটিক্স টা হয় বিএনপি হুম, কে গালিগালাজ করা, এই করা, ওই করা আমি কোন সময় সেটা করি নাই। আমি এখনো বিএনপি যখন লাস্টে ছিল এই কোন দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে পারে না। এই ইস্যুতে আমি বিএনপির সাথে এক ছিলাম। বাট আমি যুগপথে ছিলাম না বা অন্যভাবে ছিলাম না বিকজ ওই ব্যালেন্সটা করা যায় না। আর আমি নিজে একটা দলের চেয়ারম্যান। আমি হুম, চেষ্টা করি পলিটিক্স এর রেলেভেন্ট থাকাটা আমাদের জন্য অনেক ইম্পোর্টেন্ট বিকজ আমরা অনেক বড় দল না। আমরা আমাদের মতো গোছাই, আমাদের মতো কাজ করি, আমাদের মতো হুম। কথা বলি। বিএনপির মতো করেই যে বাংলাদেশে বিরোধী দলের রাজনীতি করতে হবে, দ্যাটস নট নেসেসারি। আমি আমার মতো করে করতে পারি। বিএনপির ১০ টা ব্যাপারের সাথে আমি দ্বিমত করতেই পারি, আবার ১০ টা ব্যাপারের সাথে একমত করতেই পারি। যখন আপনি অনেক বড় জোট করেন, অনেক ব্যাপারে আপনার অপিনিয়ন আপনি দিতে পারেন না। এই কারণেই আমি সেখান থেকে চলে আসছি। বিএনপির সাথে আমার ভালো সম্পর্ক, এখানে কোনো হুম। প্রবলেম নাই। কিন্তু বিএনপির মতো করেই যে বাংলাদেশে সব আন্দোলন করতে হবে বা বিএনপির মতো করেই যে আপনার বিএনপির করতে সাথে হবে, অ্যাজ এ বিএনপির সাথে ইন্ডিভিজুয়াল বিএনপির সাথে ঐক্যবদ্ধ কোনো আন্দোলনের হ্যাঁ, কথা আপনি ভাবছেন কিনা? বিএনপির নেতৃত্বে বা না, বিএনপির না সাথে? এখন পর্যন্ত না, এখন তো কোনো আন্দোলন নেই। এখন কোনো আলাপ নিয়ে আন্দোলন নেই। তো সুতরাং যারা কমফোর্টেবল ফিল করে পলিটিক্স এর রেলেভেন্ট থাকতে চায়, উনারা হয়তো বিএনপির সাথে কাজ করে। ভেরি গুড তা উনারা উনার মতো কাজ করে। বাট আমার যেমন বিএনপির সাথে থাকতে হবে। এই এই কথাটা আসলে আমার কাছে পলিটিক্যালি কারেক্ট মনে হয় না। যে ওকে। আমার যে কোনো ব্যাপারে কথা বলতে হবে। বিএনপির চেয়ে আমার তো টিআরপি কম না। আলহামদুলিল্লাহ। সো আমি একটা কথা বললেও মানুষ শুনছে, মানুষের কাছে যাচ্ছে। তো ওইটা তো আর আমার না, আইডেন্টিটি ক্রাইসিস নাই। অফ কোর্স না যদি কিন্তু আপনি এরকম কোনো কিন একটা ঘটনা ঘটে, কিন্তু সেখানে আপনি তো আমরা কথা বলতেই পারি, একটা আলাপে যেতেই পারি। ওকে বাট মানে এই মুহূর্তে আপনার কোনো এরকম কোনো লক্ষ্য নাই যেটা আসলে জনাব আমির খসরু মাহমুদ না, চৌধুরী না, না। আমরা বলছেন যে আমাদের কোনো দল গোছাচ্ছি। আমরা আমরা আরেকটা কথা কি খালেদা মাথায় হুম, রাখতে হবে। বাংলাদেশে তো এখন পলিটিক্স নাই। বিএনপির মতো করে রেলেভেন্ট বিকজ বিএনপি আওয়ামী লীগের অ্যাবসেন্স এ বিএনপি ইস দ্য বিগেস্ট পলিটিক্যাল পার্টি। হুম, আর আমাদের কাজ হলো পলিটিক্স এর রেলেভেন্ট থাকা হুম, অ্যান্ড অ্যাডাপ্টেবিলিটি করা। আমি একটু ফেরত আসি ভাইদের কথার ব্যাপারে যে আপনি যখন দিলীপ ভাইকে জিজ্ঞেস করলেন একটা প্রশ্ন যে মেনন ভাই, দিলীপ ভাই বা ইউনুস সাহেবরা না থাকলে এই ওই যে আর আসবে না। আসলে আসবে না। উনাদের সব আমি আমি আমার ওপিনিয়ন দিচ্ছি হুম, যে পলিটিক্স এর সবচেয়ে বড় জিনিস হলো অ্যাডাপ্টেবিলিটি। উনারা অ্যাডাপ্টেবিলিটি করতে পারেন নাই। এবং হুম, আওয়ামী লীগ সরকারকে আমি ধন্যবাদ দেই যে উনাদের মধ্যে যে একটা সুপ্ত বর্জুয়া ছিল সেটা ইনু সাহেব, বড়ুয়া সাহেব, মেনন সাহেবকে বর্তমান সরকার মন্ত্রী বানিয়ে এটা জাতির কাছে প্রকাশ করে দিয়েছে। ওকে, বিকজ ওকে। কমিউনিজমকে তো উনারা কোনোভাবেই ওইটা ওই আদর্শে তারা রাখতে পারে নাই। এবং আপনি যতই ওর মধ্যে থেকে সমালোচনা করেন, হুম, হুম। ওইখানকার এমপি